আজকে এই সংকটে একটা দল তারা এই সংকটকে আরো গভীর সংকটে নিয়ে যাচ্ছে। যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এবং কতগুলো অনেকগুলো বিষয়ে একমত হয়ে গেলাম, সই করলাম। এখন হঠাৎ করেই সেই দলটি আজকে বলতে শুরু করেছে যে না, আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? আমিও বুঝি। যারা শুনলাম, চেষ্টা করলাম, বলে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, ইংরেজি শব্দ। আমরা যে বাংলাটা বলো, ইংরেজি তো বুঝি না, তো ইংরেজি বাংলাটা বললো আনুপাতিক প্রতিনিধিত্ব। ওটা আরো কঠিন। বোঝেন আনুপাতিক প্রতিনিধিত্ব কি? বোঝেন নাকি আপনারা? তো যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না, ওই জিনিসটা ঘাড়ের মধ্যে চাপাই দিচ্ছেন ভাই, কার ইঙ্গিতে? কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন, লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পাঠাবো। আপনি আর গত নির্বাচনের হিসাব করে দেখেন তো, কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাতে ইসলাম? কত অরুণ বলেন? 5% না, তারও বেশি, 5-6%, তাই না? রাতারাতি লাভ দিয়ে গিয়ে একেবারে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। পাকিস্তানে আন্দোলন করছিল দেশের মুসলমানরা, পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, for the emancipation of the Muslims, তখন আপনাদের নেতা মওদুদি সেটা বিরোধিতা করেছিল, ঠিক না? আর আজকে আবার 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য, তখন আমরা, আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। এই কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আজকে উল্টা পাল্টা আবল তাবল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না। আমি খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধুগণ, যে আমরা অবিলম্বে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতেন। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম, আমি তো অন্য কোনো দলের অত বড় বিলবোর্ড দেখলাম না। যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আর নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, খালি পেছাতে চান, বন্ধ করতে চান। বন্ধুগণ, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা বিএনপি নই, সারা দেশের মানুষ এখন নির্বাচন চায়। এই জন্য চায় যে দেশকে যদি রক্ষা করতে হয়, আপনারা বিশ্বাস করবেন না, অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে। আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন, খারাপ হয়ে গেছে না? কেন? নির্বাচিত সরকার নাই, বিদেশ থেকে বিনিয়োগ আসে না, টাকা আসে না। যারা প্রজেক্টে, ইন্ডাস্ট্রিতে, কলকারখানায় যারা টাকা নিয়োগ করবে, তার টাকা পাঠাচ্ছে না। কি বলছে? যে আগে একটা নির্বাচিত সরকার চাই, আর সেই নির্বাচিত সরকারটা হচ্ছে বিএনপি। বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ, এবং সেই জন্যই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। আমি বক্তব্য বাড়াবো না,
আমি শুধু আপনাদের আবার আরেকটা অনুরোধ জানাতে চাই, মাফ করবেন 2001 সালের নির্বাচনে এই রাজশাহী গ্রেটার রাজশাহী ডিভিশনে রংপুর এবং রাজশাহী সহ আপনার 77টা সিট বিএনপিকে দিয়েছিলেন, ঠিক না? এবার আরো বেশি যেন দিতে পারেন সেইভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের বয়স হয়ে গেছে, আমরা বেশি দিন বাঁচব না। নতুন যে প্রজন্ম আছে এই প্রজন্মকে তাদের একটা সত্যিকারী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করতে হবে। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার অতি মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। বন্ধু, আমি বক্তব্য শেষ করব, তার আগে আপনাদের কাছে শুধু একটা অনুরোধ জানাতে চাই। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি অক্লান্ত পরিশ্রম করে, দিবারাত্র পরিশ্রম করে 10,000 মাইল দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ দানবীয় এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে তাড়াতে এসে হয়েছেন, তাই না? আমাদের বহু লোক, বহু শিশু, বহু নারী তারা প্রাণ দিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে। বিশেষ করে 24 জুলাই মার্চে, যেটাকে আমরা জুলাই যুদ্ধ বলি, সেই যুদ্ধে আমাদের প্রায় 2000 শিশু নারী আমাদের শহীদ হয়েছে। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জেও প্রায় শতাধিক লোক আহত হয়েছে, নিহত হয়েছে এবং হাজার হাজার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, তাই না? আপনাদের বিরুদ্ধে অনেক মামলা ছিল না? ওটা বাংলাদেশে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা ছিল। 20,000 লোককে হত্যা করেছিল, 1700 মানুষকে তারা গুম করে দিয়েছিল। বন্ধুগণ, ইলিয়াস আলী সহ আপনাদের এলাকাতে অনেকে গুম হয়ে গেছে আর ফেরত আসে না। এই ভয়াবহ অবস্থাকে আমরা আবার ফেরত চাই। ওরা আবার সে দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনা কি আর আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? বন্ধুগণ, তার বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়েছে, রায় হবে 17 তারিখ। এই 17 তারিখে রায় হবে। তারা পরিকল্পনা করছে যে এখানে তারা আবার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাইবে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, আমাদের সম্পদকে পাচার করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে।